জি স্যার। সরি ফর ইন্টারাপশন। আসলে কি বলবো, প্রযুক্তি, যেটা আমি বারবারই বলি যে প্রযুক্তি মাঝে মাঝে আমাদেরকে খুব সুবিধা দেয়, কিন্তু এমন সময় বিব্রতকর অবস্থায় ফেলে, যেটা আসলে আমাদের অনেক সময় একটা প্রবলেম। যাই হোক, আমরা আজকে চেস্ট রেডিও ইমেজিং এ হোল সম্পর্কে দেখব। চেস্ট এক্সরেতে যে বিভিন্ন রকমের গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো কি কি ধরনের হতে পারে, সেই ধরনের কিছু এক্সরে নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের হোল আমরা লাংস ফিল্ডগুলোতে চেস্ট এক্সরেতে পেতে পারি। তার মধ্যে কিছু আছে, যদি আমরা ছোট থেকে বড়র দিকে যাই, অথবা যদি এরকম বলি যে ব্লেব ব্লেব পেতে পারি আমরা। যদিও এটা খুবই ছোট, এটা চেস্ট এক্সরেতে সাধারণত ডিটেকশন করা ভেরি ডিফিকাল্ট, এবং চেস্ট সিটি স্ক্যান করে আমরা পালমোনারি উইন্ডোতে এটা সাধারণত পেয়ে থাকি। এমনও আমরা হয়তো পেতে পারি যে বুলা। আমরা বুলা সম্পর্কে সবাই জানি যে এয়ার ট্র্যাপিং যদি হয়ে থাকে লাংস ফিল্ডের মধ্যে, তাহলে বুলা পেতে পারি। আবার যদি এরকম হয় যে লাং প্যারেনকাইমার মধ্যে এয়ার কালেকশন, যাকে আমরা নিউমেটোসিল বলি, এটাও আমরা পেতে পারি। সিস্ট পেতে পারি আমরা চেস্ট এক্সরেতে, এবং ক্যাভিটারি লিশন পেতে পারি। এছাড়াও পেতে পারি আমরা ছোট ছোট মাল্টিপল অনেক লিশনের কম্বিনেশন, যাকে আমরা বলি হানি কম্বিং। এই ধরনের ভ্যারাইটিস লিশন আমরা চেস্ট এক্সরেতে পেতে পারি। চেস্ট এক্সরেতে যদিও আমরা এই লিশনগুলো পাই, এগুলোকে কিন্তু চেস্টে খুব ডিফাইন করে অনেক সময় বলাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। যেমন ব্লেবের কথাই যদি আমরা বলি, ব্লেবটা এতই ছোট যে হয়তো চেস্ট এক্সরেতে আমরা হয়তো নাও পেতে পারি। তবে যদি ব্লেবটা কিছুটা বড় হয়, তাহলে হয়তো সাধারণত পাওয়া যেতে পারে। তবে এটা কিন্তু মোস্টলি এ ডায়াগনোসিস ইন সিটি স্ক্যান। বুলাটা সাধারণত বড় রকমেরই হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় হতে পারে। নিউমেটোসিল এগুলি সাধারণত লাং ফিল্ডের মাঝামাঝি জায়গাগুলিতে পাওয়া যায়। ক্যাভিটারি লিশনের ডেফিনিট কিছু ক্যারেক্টার আছে, যেগুলো দেখে আমরা ক্যাভিটিকে আইডেন্টিফাই করি। সিস্ট হচ্ছে জাস্ট একটা ব্ল্যাক স্পট হিসেবে থাকে লাংস ফিল্ডের মধ্যে। হানি কম্বিং যেটা বলছিলাম, যে খুব মাল্টিপল স্মল স্মল লিশন যদি থাকে, এগুলোকে সব কিছুকেই আমাদের ক্লিয়ারলি ডায়াগনোসিস করার জন্য আলটিমেটলি চেস্ট সিটি স্ক্যান করে ডায়াগনোসিসটা করতে হবে। এই যে যেগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, আমরা ব্লেব, বুলা, এগুলোর নির্দিষ্ট একটা ক্যারেক্টার থাকে, যাকে দিয়ে আমরা সাধারণত এটাকে ডিফাইন করি। ব্লেবটা কি? যেমন এয়ার স্পেস সারাউন্ডেড বাই এ থিন ওয়াল লেস দেন 1 মিলিমিটার অ্যাডজেসেন্ট টু ভিসেরাল প্লুরা and typically less than 1 সেন্টিমিটার in size, এবং এটা কখনো কখনো এর চেয়েও কিছুটা বড় হতে পারে। বুলা হচ্ছে spherical focal lucency more than 1 centimeter in diameter and bounded by a thin wall usually less than 1 millimeter and accompanied by emphysematous changes in the lung fields. কারণ আমরা জানি বুলাগুলি মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে সিওপিডির ব্যাকগ্রাউন্ডে, যেখানে হয়তো এমফাইসিমাটাস প্রিডমিনেন্টলি থাকলে তার সাথে এয়ার ট্র্যাপিং হয়ে আমাদের বুলা পেতে পারি। নিউমেটোসিলটা হচ্ছে একটা রাউন্ডেড স্পেস, থিন ওয়াল এয়ার স্পেস ইন দ্য লাং অ্যান্ড মোস্ট ফ্রিকোয়েন্টলি কজড বাই ইনফেকশন, ট্রমা অ্যান্ড অ্যাসপিরেশন অফ হাইড্রোকার্বন। বেসিক্যালি নিউমেটোসিলটা হচ্ছে এয়ার ট্র্যাপিং উইদিন দ্য লাং প্যারেনকাইমা। এটা হচ্ছে নিউমেটোসিল। যেটা একটু আগে বলছিলাম যে বুলাটা হচ্ছে অ্যালভিউলাস, যে স্পেসগুলি আছে, অ্যালভিউলাসগুলো আছে, অ্যালভিউলাস যদি একটার সাথে আরেকটা অ্যালভিউলার ওয়াল রাপচার হয়ে গিয়ে মিলে যায়, মিলে গিয়ে গিয়ে যত বড় স্পেস হবে, এই বড় স্পেসটাই হচ্ছে আমরা চেস্ট এক্সরেতে বুলা হিসেবে বেসিক্যালি পাই। আর নিউমেটোসিলটা হচ্ছে ইন্টারস্টেশিয়ামের মধ্যে সাধারণত থাকে, এবং এটার কিন্তু কোনো কোনো লাইনিং ইপিথিলিয়াম ইউজুয়ালি থাকে না। একটা ফাইব্রাস ক্যাপসুল থাকতে পারে, কিন্তু কোনো লাইনিং ইপিথিলিয়াম বেসিক্যালি থাকে না। সিস্ট হচ্ছে কি একটা ফ্লুইড কালেকশন উইদিন দ্য প্যারেনকাইমা যদি থাকে। আর ক্যাভিটি হচ্ছে স্পেরিক্যাল একটা স্ট্রাকচার, যার মধ্যে কিছু ওয়াল থাকবে, একটা ডেফিনিট ওয়াল থাকবে, ফাইব্রাস ক্যাপসুল থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এয়ার ফ্লুইড লেভেল থাকতে পারে। তাহলে ক্যাভিটি হচ্ছে এ গ্যাস ফিল্ড স্পেস উইদিন পালমোনারি কনসলিডেশন
অথবা একটা মাসলিশন অথবা একটা স্পেসিফিক নোডিউলের মধ্যে যদি থাকে এবং ওয়াল থিকনেসটা মোর দেন 2 মিলিমিটার 2 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওয়ালটা কিছুটা ইরেগুলার শেপ হইতে হয় সাধারণত, সিস্টা হয় সাধারণত রেগুলার সাইজ। হানিকম্বিং কি যদি মাল্টিপল সাইজের লেস দেন 1 সেন্টিমিটারের শ্যাডো থাকে, হোল থাকে, তাহলে এগুলোকে রেডিওলজিক্যালি হানিকম্বিং বলা হয়। তাহলে আমরা পরবর্তীতে যখন চেস্ট এক্স-রে গুলি দেখব, এখানে আমরা দেখার চেষ্টা করব যে ব্লেব কি, বুলা কি, নিউমেটোসিল, সিস্ট, ক্যাভিটি এন্ড হানিকম্বিং এবং তাদের স্পেসিফিক্যালি রেডিওলজিক্যাল যে ফিচারগুলো আছে সেগুলো। ব্লেবটা আমরা বলছিলাম যেটা খুবই ছোট, সাধারণত চেস্ট এক্স-রেতে দেখা ডিফিকাল্ট। যদি ওই ডেফিনেশন অনুযায়ী আমরা দেখি তাহলে কিন্তু আমরা ব্লেবগুলো চেস্ট এক্স-রেতে পাবো না। এটা আপনারা সবাই জানেন যে ব্লেবগুলো সাধারণত অ্যাপিক্যাল রিজিয়নেই বেশি পাওয়া যায় এবং এগুলো কিছু কিছু কনজেনিটাল ডিজিজ আছে যেগুলোর সাথে পাওয়া যায়, তাই না? এহলার্স ড্যানলস সিনড্রোম, তারপর আরো কিছু কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে যেগুলোতে সাধারণত পাওয়া যেতে পারে। এবং ব্লেবটা দেখেন স্ট্রাকচারালি, আমি এমনিতে আসলে রেডিওলজি দেখবো, তারপরে এটা এত ছোট থাকে যেটা বোঝানো যায় না। সেই জন্য আমরা একটা চেস্টের থোরাসিক ক্যাভিটির ভিতরে যদি আমরা ভেতরে দেখি থোরাকোস্কোপিক ভিউ, তাহলে ব্লেবটা দেখেন এই যে এটা হচ্ছে লাংসের ভিসেরাল প্লুরা, এটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। তো লাংসের একদম ভিসেরাল প্লুরার থেকেই উঠে বাইরের দিকে যদি এরকম আউট পাউচিং থাকে, এটাকে ব্লেব বলা হয়। এটা ছোট হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বড় হইতে পারে, তবে সাধারণত বেশি বড় ব্লেব থাকে না। কনজেনিটালি ডিজিজ যেগুলো আছে, কানেকটিভ টিস্যু ডিজিজ, এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো এইখানে আমরা একটা চেস্টে ব্লেব দেখতেছি কারণ এটার সাথে জাস্ট কোরিলেট করার জন্য, কিন্তু এগুলো কিন্তু আমরা টিপিক্যালি সাধারণত পাই না, জাস্ট আমাদের জানা থাকার জন্য আমরা দেখতেছি। হ্যাঁ, এইখানে দেখেন থিন ওয়াল, যেটা আমরা বলছিলাম 1 মিলিমিটারের মতো থাকে, 1 সেন্টিমিটার পর্যন্ত ডায়ামিটার থাকতে পারে। এইখানে কিছুটা বড় আছে, 1 সেন্টিমিটারের চেয়ে বেশি বড় আছে। এখানে ধরেন যে প্রায় 6-7 সেন্টিমিটারের মতো আছে। এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। সেই ল্যাটারাল ভিউ ইট ইজ কনফার্ম আলটিমেটলি বাই দ্য চেস্ট সিটি স্ক্যান। দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে অ্যাপিক্যাল রিজিয়নে দেখা যাচ্ছে, এটা আমরা যদি করোনাল সেকশনে দেখি তাহলে করোনাল সেকশনে প্লুরাল বেস থাকবে। হ্যাঁ, এটা প্যারাইটাল প্লুরার সাথে লাগানো থাকবে একটা লিশন, এটা হচ্ছে ব্লেব। আমরা যেটা বলছিলাম বুলা, তাই না? এয়ার ট্র্যাপিং থাকবে, অ্যালভিউলার স্পেস কলাপসিং হয়ে হয়ে গিয়ে তারপরে যদি কোনো এয়ার ট্র্যাপিং স্পেস থাকে সেটা। তো এখানে দেখেন রেডিওলজিক্যাল ফিচারে কি থাকে, থিন ওয়াল, যেটা আমরা বলছিলাম যে 1 মিলিমিটার থাকবে, শার্পলি ডিমার্কেটেড, একদম প্যারেনকাইমার থেকে আলাদা করা যাচ্ছে, তাই না? আলাদা করা যাচ্ছে এবং এখানে কোনো প্যারেনকাইমাল মার্কিং নাই এবং ভাস্কুলার কোনো মার্কিং নাই। হ্যাঁ, ঠিক আছে। এবং এখানে দেখেন যে এই জায়গাটাতে একটা মোটামুটি থিন ওয়াল বোঝা যাচ্ছে, কিন্তু পেরিফেরিলি গিয়ে কিন্তু এদিকে আবার দেখেন বোঝা যাচ্ছে না। কারণ এটা বলে পার্ট অফ দ্য ওয়াল ইউজুয়ালি সিন। এখানেও যদি দেখি আমরা আরেকটা বুলা আছে, এইখানেও দেখেন এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সব দেখতে পাচ্ছি ওয়ালটা, কিন্তু এইদিকে গিয়ে আবার ওয়ালটা বোঝা যাচ্ছে না। তারপরে আমরা পার্ট অফ দ্য ওয়াল দেখতে পাচ্ছি। এটা যদি আরো সেন্টারে থাকতো হয়তো তখন আমরা পুরোটাই দেখতে পেতাম, কিন্তু যদি ওয়ালের সাথে লাগানো থাকে তাহলে পুরো জিনিসটা দেখা যায় না, কিছুটা পার্শিয়ালি ওয়ালটা দেখা যায়। এবং এটা হয় কেন, যেটা বলছিলাম যে একটার সাথে আরেকটা ওয়াল কলাপস হতে আর কি, কোয়েলসিং হতে হতে আমাদের এরকম বুলাগুলি ফর্ম করে এবং টেন টু ট্র্যাপ এয়ার ইন দা সিরিয়াল এক্সরে। কেন, যেন আমরা যদি একটা এক্সরে করলাম আজকে, 10 দিন পরে যদি একটা এক্সরে করি দেখা যাবে যে এই বুলাটা আরো বড় হয়ে যাচ্ছে। বড় বড় হওয়ার কারণ কি, কারণ ওইখান থেকে তো লাইন কানেকশন আছে, তো থাকলে সে আরো বড় হইতে থাকবে, এয়ার ট্র্যাপিং হবে। যদি প্রক্সিমালি তার ভালভ মেকানিজম থাকে তাহলে তো এটা আরো বড় হতে থাকবে, তাই না? সেরকম একটা। এবং এই বুলাগুলো আপনি যদি এক্সপিরেটরি ফিল্ম করেন সেখানে ভালো বোঝা যায়। হ্যাঁ, এবং বড় বোঝা যায়, কারণ কি এখানে তো এয়ারটা ট্র্যাপ হয়ে আছে। লাং ফিল্ড যখন আপনি এক্সপিরেশন হয়ে যাবে, এটা দিয়ে তো বাতাসটা ট্রাকিয়ে দিয়ে উপরে চলে যাবে, কিন্তু বুলার মধ্যে যেহেতু এয়ার ট্র্যাপিংটা হয়ে আছে এটা তো বের হইতে পারবে না, সেই জন্য এটা রিলেটিভলি আরো বড় দেখা যাবে এবং ক্লিয়ারলি ভিজিবল হবে।
এবং বুলা মে বি কাম সো লার্জার অ্যাজ টু রেন্ডার দ্য রিমেনিং নর্মাল লাং অলমোস্ট ইনভিজিবল অ্যান্ড প্যাকড অ্যাটপ টু দ্য হেমিডায়াফ্রাম। এমনও হইতে পারে এই পুরো লাংটাকেই আর দেখা যাবে না, ফুল একটা থোরাক্সকেই এরকম অকুপাই করে ফেলতে পারে। এরকম যদি সিটি স্ক্যান দেখি আমরা, সিটি স্ক্যানে দেখেন এই যে এরকম জায়গায় বুলা, হ্যাঁ একটা বড় বুলা আছে, এখানেও একটা ছোট আছে আর সাথে। এটা হচ্ছে তাহলে আমরা বুলা, তাহলে বুলার রেডিওলজিক্যাল ফিচার হচ্ছে কি, থিন ওয়াল, নো ভিজিবল ব্লাড ভেসেলস অর লাং প্যারেনকাইমাল মার্কিং, only portion of wall is usually seen and tend to trap air in serial chest x-ray। এখানে কি আছে, এখানে আছে a large translucent area in the left lower and part of mid-zone without any bronchovascular marking, bounded by a thin line shadow, that is hairline shadow। তাহলে এটাকে আমরা একটা রেডিওলজিক্যালি বুলা হিসেবে ডায়াগনোসিস করব ইন দ্য লেফট লাং। অনেক সময় বুলা যেটা অনেক বড় হয়ে যেতে পারে, যেটা আমরা একটু আগেই বলে আসছিলাম যে ভ্যানিশিং লাং সিনড্রোম হয়ে যেতে পারে, তাই না? তো এইরকম যদি আস্তে আস্তে বড় হয়ে থাকে এবং এই যে দেখেন যদি এটাকে আমরা 100% ধরি পুরো এই একটা লাং ফিল্ডকে, এইটার যদি মোর দেন 30% এরিয়াকে ইনভলভ করে ফেলে তাহলে তাকে জায়ান্ট বুলা বলা হয়। দিস ইজ এ জায়ান্ট বুলা এই সাইডে, ঠিক আছে, রাইট সাইডে। এটা ডায়াগনোসিস কি, কেউ যদি একজন রেসপন্স করি, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অফ দিস ফিল্ম, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? লেফট লোয়ার জোনে লার্জ বুলা। হ্যাঁ, লেফট লোয়ার জোনে লার্জ বুলা আছে, তাই তো? ঠিক আছে। আর রাইট লোয়ার জোনে কিছু এয়ার ফ্লুইড লেভেলের মতো মনে হয়। হ্যাঁ, বুলা আছে। এটাকে আমরা কিন্তু একটা আগেও বলছিলাম যে বুলা থাকে ইউজুয়ালি অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এমফাইসিমা, তাই না? কাজে এই দেখেন এখানে কিন্তু এই দিকের লাং ফিল্ডটা যদি দেখেন, এখানে এই যে ব্রঙ্কোভাস্কুলার কিছু কিছু মার্কিং আছে, কিন্তু এই জায়গাটা এমফাইসিমেটাস চেঞ্জ আছে, তাই না? কাজে এইদিকে এমফাইসিমা আছে, এটা কিন্তু নোট করা লাগবে। কাজে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলে আসলাম যে বুলা ইউজুয়ালি ফাউন্ড অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এমফাইসিমা। কাজে বুলা পেলেই আমাদের পরবর্তী কাজ হবে দেখতে হবে যে এমফাইসিমেটাস চেঞ্জ আছে কিনা। এখানে আছে চেঞ্জ। তার আরো একটা এভিডেন্স আছে, দেখেন যদি আপনি লাংসের ইয়ে করেন অ্যান্টেরিয়র এন্ড অফ দা ক্লাভিক কি বলে রিপ কাউন্ট করেন, তাহলে দেখেন যে এই দিকটা অনেক নিচে নেমে গেছে। 1 2 3 4 5 6 7, 7কে ক্রস করেও প্রায় 8-এর কাছাকাছি চলে আসছে। কাজেই দিস ইজ লো লো লাইং ডায়াফ্রাম, তাই না? ফ্ল্যাট বলা গেল না কারণ এটা দেখেন স্লোপিং আছে, লো লাইং ডায়াফ্রাম, নট ফ্ল্যাট। এখানে এখানে এমফাইসিমেটাসের এভিডেন্স আছে। কাজে বুলা পেলে আমাদের সাথে সাথে দেখে নিতে হবে যে এখানে আমাদের কোনো এমফাইসিমেটাস চেঞ্জ আছে কিনা। এটা আরেকটা এমফাইসিমেটাস বুলা, তাই না? এমফাইসিমা আছে একটা, বুলা আছে, এইটাও একটা আছে, এইদিকেও একটা আছে ছোট্ট, এই যে একটা হেয়ার লাইন শ্যাডো আছে। কাজে দুই দিকেই আছে বাইলেটারাল বুলা উইথ এমফাইসিমাটা। এরপরে আমরা যাচ্ছি নিউমেটোসিলে, যেটা রেডিওলজিক্যালি দেখে বুঝাটা অনেক সময় ইজি হবে যদি এইরকম রাউন্ডেড থাকে। দেখেন এইটা মোটামুটি রাউন্ডেড একটা স্ট্রাকচার। যদি আপনি রাইট সাইডে খেয়াল করেন এই দিকেও কিন্তু আরেকটা রাউন্ডেড স্ট্রাকচার আছে, তাই না? কাজে এইরকম যদি রাউন্ডেড স্ট্রাকচার থাকে যার মধ্যে কোনো লাং মার্কিং নাই, ভাস্কুলার মার্কিং নাই, তাহলে we can easily say that this is an pneumatocyl, this is a pneumatocyl। তাহলে এটার ক্যারেক্টার কি, রেডিওলজিক্যাল ফিচার থিন ওয়ালড কমপ্লিট রিং লাইক ট্রান্সলুসেন্ট এরিয়া, ঠিক আছে? থিন ওয়াল কমপ্লিট রিং লাইক ট্রান্সলুসেন্ট এরিয়া। এইটা কিন্তু অনেক সময় কিছুটা সিস্টের মতো কিন্তু মনে হবে, আমরা পরে একটা দেখি তারপরে আমরা আগাই আস্তে আস্তে। তো এটা কিন্তু সিস্টের মতো মনে হইতে পারে। এটাকে কনফার্ম করার জন্য আমাদেরকে লাগবে সিটি স্ক্যান অফ চেস্ট। এটা একটা জাস্ট এক্স রে, এইটার এখানে একটা ইনফেকশন ছিল,
সেইটার থেকে আপনার নিউমেটোসিল ডেভেলপ করেছে বড়। কারণ আমরা জানি নিউমেটোসিল হতে গেলে ইনফেকশনও একটা কারণ, এবং সেই ইনফেকশনগুলি যেগুলো স্পেশালি এয়ার প্রডিউসিং অথবা গ্যাস প্রডিউসিং কোনো অর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয়, তাহলে আমাদের এরকম নিউমেটোসিল পেতে পারি। এটা মোস্টলি হিস্ট্রি থেকে নিতে হবে। এটা যদিও এরকম বলি কি ডায়াগনোসিস কি, তাহলে আপনাদের কিন্তু পোস্ট ইনফেক্টিভ নিউমেটোসিল এই কথাটা বলা যাবে না। আপনাদের বলতে হবে যে দিস ইজ মাল্টিপল নিউমেটোসিল ইন দ্য রাইট লাং। দেখেন এইখানে কিন্তু একদম লাং প্যারেনকাইমাকে পুশ করে টু দ্য অপোজিট সাইড নিয়ে গিয়েছে। কাজে এটা যদি ফাইন্ডিং জানতে চাওয়া হয় যে হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং, তাহলে কিন্তু এই ফাইন্ডিং এর এটার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এইটাও বলতে হবে দেয়ার ইজ শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম টু দ্য অপোজিট সাইড। ঠিক আছে, এটাও একটা ডায়াগনোসিস। দেখেন এখানে এমফাসিমেটাস চেঞ্জ আছে কিছুটা এবং বড় হয়ে গেছে, ইন্টারকোস্টাল স্পেসগুলি ওয়াইডেন হয়ে গেছে, হয়ে গিয়ে এটা অপোজিট সাইডে পুশিং হয়ে গিয়েছে, মানে বড় ধরনের একটা নিউমেটোসিল আছে। এটা একটা আসলে পোস্ট ট্রমাটিক নিউমেটোসিল। আসলে আমাদের উদ্দেশ্য হলো নিউমেটোসিল, কিন্তু যেহেতু আমরা কতগুলি এটিওলজির কথা বলেছি, সেই বলার জন্য আর কি দেখানো যে এটা থাকতে পারে আর কি। এটা কিন্তু আপনারা বলতে গেলে ডিফারেন্সিয়াল বলতে হবে পরীক্ষার সময় বা যখন কেউ জিজ্ঞেস করবে আপনাদেরকে, এটা আপনাদেরকে একটা নিউমেটোসিল হিসেবে বলবেন, অথবা যেহেতু এটা মার্জিনটা কিন্তু অতটা ক্লিন কাট না, এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়তো আপনাদেরকে পরীক্ষার সময় বলতে হবে। কিন্তু যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য হাউ ক্যান ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাহলে কনফার্ম করতে গেলে আপনাকে প্রথম বলতে হবে যে আই ওয়ান্টস এ ল্যাটারাল রাইট ল্যাটারাল চেস্ট এক্স-রে, and to confirm I want a CT scan of chest. তাহলে এটা হচ্ছে আসলে একটা পালমোনারি সিস্ট। এটার ফিচার কেমন থাকে দেখেন এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে একটা লিশন আছে। হ্যাঁ, থিন ওয়াল হবে, স্পেরিক্যাল এবং রাউন্ডেড। হ্যাঁ, প্যারেনকাইমাল লুসেন্সি ইন্টারফেয়ার্ড উইথ নর্মাল লাং। এটা নর্মাল লাং সব জায়গায় থাকবে, নিউমেটোসিলের জন্যও থাকবে, এটা পালমোনারি সিস্টের জন্যও থাকবে। যেটা আমি একটু কয়েকবারই বলার চেষ্টা করেছি, এই ধরনের লিশনগুলি কিন্তু চেস্ট এক্সরে দেখে বলাটা আমাদের জন্য হয়তো অনেক সময় কঠিন হবে, তাহলে সেটাকে কনফার্ম করতে হবে বাই ডুইং এ সিটি স্ক্যান। আমরা এখন যাব আমাদের মেইন যে আসলে টপিকটা, ক্যাভিটারি লিশন। ক্যাভিটারি কি ডেফিনেশন আমরা আগেই বলে দিয়েছি, এ গ্যাস ফিল্ড স্পেস সিন অ্যাজ এ লুসেন্সি অর লো অ্যাটেনুয়েশন এরিয়া উইদিন পালমোনারি কনসলিডেশন অর এ মাস অর এ নোডিউল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লিশন, তার মধ্যে একটা ওয়াল আছে, ওয়ালটা মোটামুটি কমপ্লিটলি দেখা যাচ্ছে, নিচের দিকে একটা এয়ার ফ্লুইড লেভেল আছে। তাহলে এইরকম যদি একটা লিশন আমরা পাই, তাহলে আমরা একে পালমোনারি ক্যাভিটারি লিশন অথবা সরাসরি আসলে পরে বলবো এটাকে একটা লাং অ্যাবসেস হিসেবে আমরা ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলবো। তাহলে এরকম ক্যাভিটারি লিশন কি কি কারণে হতে পারে? অনেকগুলো কারণ আছে। কিছু কিছু ইনফেক্টিভ কারণ, কিছু কিছু ম্যালিগনেন্সি আছে, কিছু আছে নন ইনফেক্টিভ, এন্ড কিছু আছে ভাস্কুলার কজ। তো ইনফেক্টিভ কজটাই হচ্ছে আমাদের বড় এবং বিগ লিস্ট। সেখানে আছে কি পালমোনারি টিউবারকুলোসিস মোস্ট ইম্পর্টেন্টলি, এবং কিছু পালমোনারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, ক্যাভিটেটিং নিউমোনিয়া যেগুলো আছে সেইটা, এবং সেপটিক পালমোনারি এম্বোলাই যদি হয় তাহলে সেটার জন্য আমরা এরকম ক্যাভিটারি লিশন পেতে পারি। কিছু রেয়ার ইনফেকশন আছে যদিও, এগুলো ককিডিওডামাইকোসিস অ্যান্ড অ্যাক্টিনোমাইকোসিস, হ্যাঁ, পালমোনারি নোকার্ডিয়াসিস, মিলিয়ার্ডোসিস অ্যান্ড পালমোনারি ক্রিপ্টোকক্কোসিস, এগুলির জন্য কিন্তু হতে পারে। এবং যদি আরেকটা বড় পার্ট দেখি, সেটা হচ্ছে আমাদের ক্যাভিটারি ম্যালিগনেন্সি, তার মানে পালমোনারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, প্রাইমারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, স্পেশালি স্কোয়ামাস সেল কার্সিনোমা যেগুলো আছে সেগুলোতে আমাদের এরকম ক্যাভিটারি লিশন আসে। তাছাড়াও হতে পারে যদি মেটাস্টেসিস গুলো হয়, সেই মেটাস্টেসিসও কিন্তু অনেক সময় ক্যাভিটারি লিশন হিসেবে আসতে পারে, স্পেশালি যদি সেটা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যাডিনো কার্সিনোমার থেকেও মেটাস্টেটিক হয়ে আমাদের এরকম ক্যাভিটারি লিশন মে বি ইন লাং।
কিছু হতে পারে আমাদের নন ইনফেক্টিভ গ্রানুলোমা, তার মানে গ্রানুলোমাটাস, পলিঅ্যাঞ্জাইটিস এন্ড রিউমাটয়েড নোডিউলেও আমরা কখনো কখনো ক্যাভিটারি লিশন পেতে পারি। আর ভাস্কুলারের মধ্যে হচ্ছে পালমোনারি ইনফার্ক্ট যদি হয় তাহলে তাতেও আমরা ক্যাভিটারি লিশন হয়তো পেতে পারি। এগুলো একটা একটা বিগ লিস্ট আসলে, এটা আমাদের জাস্ট জানার জন্য, কারণ আমরা তো আলটিমেটলি ডায়াগনোসিস করি পেশেন্টের হিস্ট্রির সাথে ম্যাচ করে, চেস্ট এক্সরে দেখে তারপরে আমরা ডায়াগনোসিস করি। কাজেই এগুলো আমাদের হিস্ট্রির সাথে ম্যাচ করে তখন আমাদের একটা আলটিমেট ফাইনাল ডায়াগনোসিস বলা হয়। পরীক্ষার সময় দেখবেন যে আপনাদের একটা সিনারিও দেওয়া থাকে, এই এরকম একটা সিনারিও, দিস ইজ দ্য চেস্ট এক্সরে, রিড দ্য চেস্ট এক্সরে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কারণ কোশ্চেনটাও কিন্তু এরকম থাকে যেখানে আপনাদেরকে একটা ক্লু দেওয়া থাকে, এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে চেস্ট এক্সরেটা যদি আমরা এরকম পাই তাহলে তার রিলেভেন্টে কি কি হিস্ট্রি বা কি কি ডায়াগনোসিস হতে পারে। অ্যাসপারজিলোমা হতে পারে না? হ্যাঁ সেটাও হতে পারে, আমরা আসছি পরে আসছি আসলে। ক্যাভিটারি লাং লিশন, ক্যাভিটারি লাং লিশনের আমাদের কতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো দেখে আমরা চিন্তা করব যে এটা কি ম্যালিগনেন্সি না এটা নন ম্যালিগন্যান্ট কন্ডিশন। ম্যালিগনেন্সিটা ইম্পর্টেন্ট কেন? কারণ ম্যালিগনেন্সিটা যদি আমরা ডায়াগনোসিসটা দেরি করি তাহলে ইট উইল মেটাস্টেসাইজ আর্লি অ্যান্ড পেশেন্ট মে বি গো ইন আনট্রিটেবল কন্ডিশন সব ক্ষেত্রেই। তবে আমরা কোনো জিনিসগুলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে গেলে আমরা যেটা একটু আগেই বলছি যে হিস্ট্রির সাথে ম্যাচ করে আমরা যেই ফাইন্ডিং পাবো সেই ফাইন্ডিং এর সাথে ম্যাচ করে আলটিমেটলি ফাইনাল ডায়াগনোসিস বলি। কাজে চেস্ট এক্সরে দেখে যদি আমরা এই স্পেসিফিক ফাইন্ডিং গুলো পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে দিস ইজ ম্যালিগনেন্সি। আর যদি নিচের দিকের যে ফাইন্ডিং গুলো আছে স্পেশালি সেগুলো যদি পাই তাহলে এটা মোর ইন ফেভার অফ নন ম্যালিগনেন্সি। আসলে এক কথায় যদি আমরা বলি নন ম্যালিগনেন্সি, তাহলে ম্যালিগনেন্সির জন্য স্পেশাল ক্যারেক্টার কি আছে? এগুলো হয় সাধারণত থিক ওয়াল মোর দেন 5 মিলিমিটার, মার্জিনটা হয় ইরেগুলার, হ্যাঁ, ক্যাভিটারি লিশন মোস্টলি ডিউ টু ম্যালিগনেন্সি, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা প্রিডমিনেন্টলি হয়। ওয়াল থিকনেস যদি লেস দেন 4 মিলিমিটার হয় ইজ আনলাইকলি টু বি ম্যালিগনেন্ট বাট রেয়ার কেসেস ডু এক্সিস্ট। মানে 4 মিলিমিটারের কম হলে যে হবে না তা না, তবে আদার ফিচারের সাথে ম্যাচ করে যদি হয় তাহলে দিস ক্যান বি ম্যালিগনেন্ট ওয়ান। আর যদি এক্সেন্ট্রিক হয় ক্যাভিটিটা, মানে যেই লিশনটা সলিড লিশন তার মধ্যে ক্যাভিটারি যে শ্যাডোটা আছে মানে লুসেন্সিটা আছে, সেই লুসেন্সিটা যদি সেন্টারে না থেকে পেরিফেরালের দিকে থাকে সলিড লিশনের, এটাকে বলি আমরা এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক যদি হয় তাহলে এটা মোর ইন ফেভার অফ ম্যালিগনেন্ট লিশন। আর যদি হয় ক্যাভিটিটা থিন ওয়াল তাহলে আমরা এটাকে ধরি সাধারণত ইনফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। এবং ক্যাভিটারি লিশনে যদি এয়ার ফ্লুইড লেভেল থাকে, যেটা আমি একটু আগেই প্রথমে দেখিয়েছি, সেটা হবে সাধারণত লাং অ্যাবসেস বা ইনফেক্টিভ। মাল্টিপল ক্যাভিটারি লিশন যদি হয় তাহলে এটা মোর ইন ফেভার অফ ইনফেক্টিভ, তবে এটা কিন্তু ম্যালিগনেন্সিও হতে পারে। ক্যাভিটারি লিশন ইন সুপেরিয়র সেগমেন্ট উইথ পেরিলেশনাল ইনফিলট্রেট অ্যান্ড বায়োল্যাটারাল ইনভলভমেন্ট যদি হয়, সুপিরিয়র সেগমেন্ট বা আপার অ্যাপিক্যাল রিজিয়নে যদি কোনো ক্যাভিটি পাই তাহলে আমরা সাধারণত চিন্তা করি এটা মোর লাইকলি টু টিউবারকুলার ইন অরিজিন। এখানে একটা দেখেন এক্সরে, যেখানে এটা হলো এক্সরেটা, হ্যাঁ, এক্সরে আমাদের যে লিশনটা, ঠিক আছে, এইটাতে কি কি আছে আর আমরা দিয়ে দিছি অবশ্য। যদি ক্যাভিটারি লিশন উইথ লেফট মিড জোন, ইন লেফট মিড জোন, বালজিং অফ দ্য লেফট হাইলাম, দেখেন হাইলামটা এখানে কিন্তু প্রমিনেন্ট আছে। এই দিকের হাইলামটা যদি দেখি আমরা, এইটা হচ্ছে হাইলার শ্যাডো, এইটা হলো পুরোটা হাইলার শ্যাডো। এই দিকের হাইলামটা দেখেন, যেটা হাইলারটা সাধারণত এইরকম এটা থাকে। এইখানে দেখেন এইখানে হাইলার প্রমিনেন্সটা বেশ বেশি আছে, হ্যাঁ, তার মানে এখানে একটা লিম্ফ নোড থাকার সম্ভাবনা হয়তো থাকতে পারে। যেহেতু ইয়ে আছে আমরা হাইলামে তো লিম্ফ নোডই থাকবে সাধারণত যদি বড় কিছু হাইলার শ্যাডো প্রমিনেন্ট হয়, হ্যাঁ, কাজেই এইটা একটা লিম্ফ নোড থাকার সম্ভাবনা আছে। এবং যেহেতু একটা লিশনের সাথে হাইলার প্রমিনেন্স আছে, এইরকম যদি থাকে তাহলে আমরা এটাকে একটা ম্যালিগনেন্সি হিসেবে সাধারণত চিন্তা করি। এবং ক্যাভিটারি লিশন যদি হয় তাহলে আমরা এর আগেই বলছি যে এটা মোস্ট লাইকলি টু বি এন স্কোয়ামাস সেল কার্সিনোমা।
এইখানে একটা দেখেন ক্যাভিটি আছে, এখানে কিন্তু কিছুটা থিক, এই জায়গাটায় কিছুটা থিন, আবার এইখানে তেমন ভালো বোঝা যাচ্ছে না, এখানেও কিন্তু ইরেগুলার হয়ে গেছে। এই যে একটা লিশন, এইটা দেখে কিন্তু আপনাদের ডিফারেন্সিয়াল বলতে হবে পরীক্ষার সময় যদি আমরা বলি, কিন্তু আমরা এখন পরীক্ষা না পড়াশোনার জন্য আসছি। এই যে এখন এইটার ডায়াগনোসিস হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। কেন কিভাবে বললাম, এটা আসলে আলটিমেটলি হিস্ট্রি এবং টিস্যু ডায়াগনোসিস করে এরকম পাওয়া গেছে। কাজে এইরকম যদি একটা ফাইন্ডিং আমরা পেয়ে যাই, তাহলে দিস ক্যান অলসো বি অ্যান ম্যালিগন্যান্ট ওয়ান। দেখেন এইদিকে কেমন একটা গ্রোথের মতো আছে, এইদিকে মার্জিন ইরেগুলার আছে, এইদিকে থিন ওয়াল আছে, এতগুলি ফাইন্ডিং এখানে দেখে মনে হয় এটা একটা ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি। যদি এটা এরকম হতো যে এই যে সাদা জিনিসগুলো এইটা এইদিকে থাকতো নিচের দিকে গ্র্যাভিটেশনাল দিকে, তাহলে কিন্তু আমরা এটাকে লাং অ্যাবসেস হিসেবে বেশি চিন্তা করতাম। কারণ কি আমরা জানি যে ফ্লুইড বা কালেকশন অলওয়েজ লাইজ ইন দ্য ডিপেন্ডেন্ট পার্ট। কাজে চেস্ট এক্সরে যখন আমরা দাঁড়িয়ে করছি তখন তো এইটা ডিপেন্ডেন্ট দিকেই থাকার কথা, যেহেতু এটা ডিপেন্ডেন্ট দিকে নাই, এটা কিছুটা মিডিয়াল সাইডের দিকে আছে, তো একটা থিক ওয়াল, থিন ওয়াল, ইরেগুলার ওয়াল আছে, কাজে এইটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে। দিস ক্যান বি এ ক্যাভিটি, this can be a malignant cavity, infective cavity, or it may be also an aspergillosis, যেটা আমাদের শ্রীবাস একটু আগে বলছিল। আর aspergillosis এর টিপিক্যাল কিছু ফিচার আছে, এটা ছাড়াও কিন্তু অ্যাটিপিক্যালি this can also be an aspergillus also। এটা একটা ছোট্ট ক্যাভিটি, এটা আপনাদের এখানে বোঝা যাচ্ছে কিনা। কাজে চেস্ট এক্সে যদি দেখে নর্মাল মনে হয়, দেখেন এই পার্টটা মোটামুটি নর্মাল, এখানেও নর্মাল, খুব ভালো করে যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু এই ফাইন্ডিংটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু খুবই ছোট একটা ফাইন্ডিং। এখানে দেখেন ইরেগুলার ওয়াল, ভেরি ইরেগুলার, কোথাও কোথাও একেবারে জিগজ্যাগ মার্জিন ভেতরের দিকে, ঠিক আছে, ইরেগুলার ওয়াল উইথ ক্যাভিটি ইন দ্য লেফট মিড জোন, হ্যাঁ মিড জোনে। কাজে এটা একটা ম্যালিগনেন্সি। যেটা বলছিলাম যে এক্সেন্ট্রিক ক্যাভিটি, তাহলে এক্সেন্ট্রিক ক্যাভিটিটা দেখেন, এই যে এটা হলো সলিড মাসটা, এটা কিন্তু পেরিফেরাল দিকে বা সেন্টার থেকে কিছুটা দূরে আছে, এটাকে বলি আমরা এক্সেন্ট্রিক ক্যাভিটি। তাহলে যে আগের ফিচারগুলো দেখলাম, দিজ আর অল গোজ ইন ফেভার অফ ম্যালিগন্যান্ট ক্যাভিটারি লিশন। এখন আমরা দেখব ইনফেক্টিভ ক্যাভিটারি লিশন। ইনফেক্টিভ বললে আমরা যেটা বললাম কি, ক্যাভিটারি ওয়ালটা সাধারণত ওয়েল ভিজুয়ালাইজড হয়, চারদিকে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকে, হ্যাঁ, ওয়ালটা লেস দেন 4 মিলিমিটার হয়, তাই না? তো এইখানে এরকম একটা ফাইন্ডিং আছে। রেডিওলজিক্যাল ফিচার যদি আমরা অ্যাজ এ হোল বলি যে রেডিওলজিক্যাল ফিচার কি থাকে, তাহলে কি থাকে, এ পালমোনারি অ্যাবসেস ইজ এ ক্যাভিটি কন্টেনিং গ্যাস ফ্লুইড লেভেল গেল একটা। অ্যাবসেস আর রাউন্ডেড ইন শেপ, যেটা দেখেছি, and appear similar in both frontal and lateral projection। আমরা lateral view যদি করি, right lateral view for this x-ray, তাহলেও কিন্তু আমরা ওইরকম একটা রাউন্ডেড ওপাসিটি পাবো এবং একটা এয়ার ফ্লুইড লেভেল পাবো, এবং অল মার্জিনস আর ইকুয়ালি সিন ইউজুয়ালি, এই কথাটা হবে ইউজুয়ালি, হ্যাঁ। আর এটা ক্যাভিটির যদি হয় তাহলে একটা মোস্ট কমন সাইট কি আমরা জানি যে আপার সেগমেন্টের লোয়ার পার্ট, লোয়ার সেগমেন্টের আপার পার্ট, তাই না, লোয়ার লোবের আপার পার্ট। The superior segment of the right lower lobe is the most common site। মানে এইটাই হচ্ছে আসলে বেসিক্যালি ক্যাভিটির জন্য একটা, ইনফেক্টিভ ক্যাভিটির জন্য একটা ইম্পর্টেন্ট সাইট। যদি এইরকম জায়গাতে থাকে তাহলে আমরা এটাকে ইনফেক্টিভ ক্যাভিটি হিসেবে বেশি চিন্তা করব। এবং আমরা জানি লাং অ্যাবসেসের বিভিন্ন কারণ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাসপিরেশন, এবং সেই অ্যাসপিরেশনটা হয় কোথায় আমরা জানি, ট্রাকিয়া, যেহেতু রাইট ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস ইজ মোর ভার্টিক্যাল, কাজে অ্যাসপিরেশনটা হলে রাইট সাইডে বেশি হয়, রাইট সাইডে বেশি হলেই তারপরে কোথায় যায়, আপার লোবের লোয়ার সেগমেন্ট, লোয়ার লোবের আপার সেগমেন্টে যেটা আছে সেই জায়গাটাতে। লেফট লোয়ার লোব প্যারেনকাইমাল ইনফিল্ট্রেটস, এই এক্সেটাতে আছে কি, লেফট লোয়ার লোব প্যারেনকাইমাল ইনফিল্ট্রেটস অ্যাসোসিয়েটেড উইথ ক্যাভিটারি লিশন উইথ অ্যান এয়ার ফ্লুইড লেভেল, তাই না? দেখেন এখানে এয়ার ফ্লুইড লেভেল আছে, নিচের দিকেও আমাদের কিছু ইনফিল্ট্রেশন আছে। ফিচার্স কনসিস্টেন্ট উইথ লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস এটুকুই আপনারা বলবেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এটা আপনারা বলবেন না, কেন না, কারণ এটা হচ্ছে পরে আলটিমেটলি টিস্যু কি বলে ব্যাকটেরিওলজিক্যাল ডায়াগনোসিস করা হয়ে কনফার্ম করে তখন এটাকে ডায়াগনোসিস হয়েছে স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া ফলোইং
লাং অ্যাবসেস। এটা হচ্ছে একটা মাল্টিপল ক্যাভিটারি লিশন অফ ভেরিয়েবল সাইজ উইথ এয়ার ফ্লুইড লেভেল ইন বোথ লাং ফিল্ডস। এখন বায়োল্যাটারালি আছে। এইরকম যদি আমরা মাল্টিপল ক্যাভিটারি লিশন ইন লাং পাই, তাহলে তার মোস্ট লাইকলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে চারটা। একটা হচ্ছে পায়োজেনিক অ্যাবসেস, মানে সেপ্টিসেমিয়া থেকে হতে পারে অথবা অ্যাসপিরেশন থেকে হতে পারে। তবে অ্যাসপিরেশন বললাম আমরা, যেটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয় এবং নিচে সেন্টারের দিকটাতে হয়। এটা এমনও হইতে পারে যে পালমোনারি টিউবারকুলোসিস, হতে পারে যে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন তার পার্ট হিসেবে ক্যাভিটারি লিশন, অথবা হতে পারে মাল্টিপল ক্যাভিটারি মেটাস্টেসিস। আর যদি পায়োজেনিক ইনফেকশন হয় এরকম লিশন, তাহলে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হতে পারে, ক্লেপশিয়ালা নিউমোনিয়া দিয়ে হতে পারে, অথবা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি সেরোটাইপ 3 দিয়ে এটা হতে পারে। এখানেও একটা মাল্টিপল ক্যাভিটারি লিশন আছে এবং এটা দেখেন লেফট আপার এবং পার্ট অফ দ্য মিড জোনের মধ্যে আছে। হ্যাঁ, এইরকম যদি একটা লিশন থাকে, দেখেন এখানে আমার মাঝখানে মাঝখানে কিছু সেপ্টেশনও আছে, সেপ্টাল থিকেনিংও আছে। হ্যাঁ, এইরকম যদি থাকে, এটা মোস্ট লাইকলি টিউবারকুলোসিস, কিন্তু তারপরও আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের এখানে বলা লাগতে পারে। যদি বলে যে হোয়াট মে বি দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস রেডিওলজিক্যাল ফাইন্ডিং, তাহলে আপনাদেরকে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বলা ভালো। তার মধ্যে একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, 2 নম্বর হচ্ছে ফাঙ্গাল ক্যাভিটারি লিশন, ওজিনাস গ্ল্যানোমাটোসিস, মাল্টিপল ক্যাভিটারি মেটাস্টেসিস। এগুলো আপনাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়তো বলতে হতে পারে। এইখানে কি আছে ফাইন্ডিং, আপনারা একটু কেউ রেসপন্স করেন তো একজন। একটু রেসপন্স করি কেউ। Multiple capillary relation with air fluid level এফ্লুইড লেভেল, তাহলে in বোঝা the গেল left side. মাল্টি দুইটা ক্যাভিটারি লিশন দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দুইটা না, আসলে তিনটা। এখানে আরেকটা আছে দেখেন, এই যে এখানে, তাই না? এইটা একটা নিচে দিয়ে আবার ছোট আরেকটা আছে, উপর দিকে একটা, চারটা আছে। এইখানে একটা, এইখানে একটা, এইখানেও আছে। মানে এখানে অনেকগুলো আছে অফ ভেরিয়েবল সাইজ। হ্যাঁ, কোনোটা বড় আছে, কোনোটা ছোট আছে, ভেরিয়েবল সাইজের মাল্টিপল ক্যাভিটারি লিশন আছে। এইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা কজ কি হতে পারে? কি হতে পারে কারণ? Pulmonary tuberculosis, পালমোনারি টিউবারকুলোসিস একটা ডায়াগনোসিস। Staphylococcus aureus, স্ট্যাফিলোকাকাস অরিয়াস না, আমরা বলবো লাং অ্যাবসেস। হ্যাঁ, lung abscess. জানি না, একটু আগে কিন্তু আমি বলেছি অর্গানিজমের নাম বলতে হবে যখন ব্যাকটেরিওলজিক্যাল ডায়াগনোসিস হয়। আমরা তো রেডিওলজিক্যালি আছি, সেজন্য আমরা এটা বলবো না। হ্যাঁ, ঠিক আছে, গুড, খুব ভালো বলেছে। হ্যাঁ, রেসপন্স ইজ গুড। তাহলে মাল্টিপল ক্যাভিটারি লিশনস অফ ভেরিয়েবল সাইজ, হ্যাঁ, উইথ এয়ার ফ্লুইড লেভেল ইন দ্য লেফট আপার মিড জোন ফিল্ডস, ঠিক আছে। এবং ডায়াগনোসিস কি? কজ লাং অ্যাবসেস এন্ড পালমোনারি টিউবারকুলোসিস, ঠিক আছে। এটাতে কি ফাইন্ডিং? এটা কি? Sir, cannonball appearance, multiple metastasis in both lung. মেটাস্টেসিস ইন বোথ লাং, হ্যাঁ ঠিক আছে। এটা ক্যানন বল কেন? আমি তো দেখছি যে এটার মাঝখানে মাঝখানে যে লুসেন্সি আছে, তাই না? লুসেন্সি আছে না? ক্যানন বল হলে তো ফুলটা শ্যাডো থাকতো, একদম এরকমের মতো, তাই না? এইরকম শ্যাডো থাকতো। ক্যানন বল যদি বলি আমরা, এটা ফুল জিনিসটাই ওপেক থাকতো, তাই না? ডেন্স ডেন্স থাকতো। এটা তো ডেন্স না, এটা তো কিছুটা multiple cavity relation. So multiple cavity relation of variable size and shape involving all zones of the both lung field. All zones of the both lung fields, তাই না? দুই দিকে আছে, বায়োল্যাটারাল আছে। দেখেন একদম অ্যাপেক্স থেকে শুরু করে এদিকে অ্যাপেক্স আছে, এখানে মিড জোন আছে, মিড জোন আছে, এখানে লোয়ার জোনে আছে, এখানে লোয়ার জোনে আছে, এখানে আবার প্যারাট্রাকিয়াল আছে, তাই না? এই হাইলার, প্যারা হাইলারও আছে, লেফট প্যারা হাইলার। কাজেই দুই দিকেই আপনার মাল্টিপল লিশন আছে, তাই না? কি হতে পারে? Sir, pulmonary tuberculosis, multiple abscess, Wegener's granulomatosis. হ্যাঁ, Sir, ঠিক আছে। multiple secondaries. মাল্টিপল সেকেন্ডারিজ কেন হয়? মাল্টিপল সেকেন্ডারিজ কে বললো? মাল্টিপল সেকেন্ডারিজ
মাহবুব কোথায়? আমি স্যার হ্যাঁ হবে, হ্যাঁ কেন মাল্টিপল কেন কেন এখানে হোয়াট আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ডায়াগনোসিস? আচ্ছা যাই হোক, এটা আসলে ডেফিনেটলি ওইভাবে বলা যাবে না। এখানেও কিন্তু তোমাদেরকে আসলে বেসিক্যালি ডিফারেন্সিয়েট ডায়াগনোসিসই বলতে হবে। হ্যাঁ, যেগুলো বলেছো এগুলো অল আর ওকে, সবই ঠিক আছে। হ্যাঁ, এইটাই বলতে হবে কিন্তু টিউবারকুলোসিস, মাল্টিপল লাং অ্যাবসেস, ওজেনাস গ্রানুলোমাটোসিস, ওজেনাস গ্রানুলোমাটোসিস কিন্তু এরকম ধরনের লিশনই হয় কিন্তু। তারপরে মাল্টিপল মেটাস্টেসিস, কিন্তু মেটাস্টেসিস হলে ইউজুয়ালি থাকে আমাদের ক্যানন ওয়েভ শ্যাডো, যেটা কে জন্য রেসপন্স করছিল। হ্যাঁ, এটা ক্যানন ওয়েভ ক্যানন বল, সরি ক্যানন বল শ্যাডো থাকে। তো এখানে ক্যানন বল নাই, এখানে রাদার মাল্টিপল অ্যাবসেস লাইক আছে, ক্যাভিটারি লেশন আছে। কাজে এটাও কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটাই বলতে হবে। আসলে বেসিক্যালি দিস ওয়াজ অ্যান ক্যাভিটেটিং স্কোয়ামাস সেল লাং ক্যান্সার। মাহবুব যদিও বলছে সাহস করে, কিন্তু জোর দিয়ে বলতে পারলো না, কেন আমি বুঝলাম না আর কি। ঠিক আছে, ঠিক আছে, মানে এগুলো ডিফারেন্সিয়াল বলতে হবে কিন্তু পরীক্ষার সময়। আমরা আসলে দেখলাম কেন এটা আলটিমেটলি কিন্তু কনফার্ম করা হয়েছিল যে দিস ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা মেটাস্টেসিস, সেই জন্য আমরা আসলে এই ডায়াগনোসিসটা দিয়েছি। কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসই বলতে হবে। তবে যদি এরকম থাকে একটা সিনারিও যে দে 50-year-old woman presented with repeated or episodic pervaginal bleeding, she had presented with chest pain or shortness of breath, this is her chest x-ray and answer the following question, তখন কিন্তু তাহলে আমাদের খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই পেশেন্টটার একটা সার্ভাইকাল ম্যালিগনেন্সি ছিল, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং সেই ম্যালিগনেন্সিটা লাংসে মেটাস্টেসিস হয়েছে। মোস্ট লাইকলি দিস ইজ মেটাস্টেটিক কার্সিনোমা। ঠিক আছে, ফিচার এবং যদি সিনারিও দেওয়া থাকে তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস একটাই, তখন কিন্তু আর মাল্টিপল ডায়াগনোসিস আসবে না। কিন্তু যদি সিনারিও দেওয়া না থাকে, শুধুমাত্র এরকম একটা এক্সরে দেওয়া বলা থাকে মেনশন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং অথবা মেনশন টু ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং, তাহলেই কিন্তু তখন আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে। এই এক্সরে দেখতে গেলে কিন্তু আমাদের এর আগেও আমরা বলেছি, যদি কখনো আমরা ম্যালিগনেন্সি চিন্তা করি অথবা কনসলিডেশন চিন্তা করি, কোনো লাং অ্যাবসেস বা ক্যাভিটারি লিশন আমরা পাই, তাহলে কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে যে বনিথোরাক্স ঠিক আছে কিনা। এটা কিন্তু কেউ আজকে দেখি নেই, তাই না? এটা কিন্তু বলতে হবে বনিথোরাক্সটা ঠিক আছে কিনা, কারণ মেটাস্টেসিস যেহেতু এখানে আছে, এটা কিন্তু লাংসের সাথে সাথে বোনসেও থাকতে পারে এবং থাকাটাও কিন্তু খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে যদি আমরা একটা বোনসের লাইটিক লিশন পেয়ে যাই এই ফাইন্ডিং এর সাথে, তাহলে দিস ইজ মেটাস্টেসিস, নাথিং বাট মেটাস্টেসিস। ঠিক আছে, এটা কি ring like structure? হ্যাঁ, এটাও একই ওই রকমেরই প্রায় সেম টাইপেরই এক্সরে, তাই না? এখানে এরকম। কাজে আমাদের এটা যদি হয়, এটাও একটা মেটাস্টেটিক ম্যালিগনেন্সি ছিল, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা আজকে আসলে আমরা এটা কিন্তু খুব বেশি কমনলি পাই না। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হলো যে এইরকম যদি আমরা কখনো এক্সরে পাই এবং রোগীর ফিচারের সাথে ম্যাচ করে, তাহলে মাল্টিপল ক্যাভিটারি লিশন যে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা আমাদের শুধু মাথায় রাখা, এর চেয়ে বেশি কিছু না। এটা আসলে বেসিক্যালি একটা আমাদের সিনারিও। এটা অ্যানসার করার জন্য রেডি হয়ে যাও। আচ্ছা, স্ক্রিনশট নাও। 50 বছরের বুড়া কফিন টিচার্স। হ্যাঁ, কি আছে এখানে? ইম্পর্টেন্ট 3 রেডিওগ্রাফিক ফাইন্ডিং, 3 ইম্পর্টেন্ট রেডিওগ্রাফিক ফাইন্ডিং, রেডিওলজিক্যাল ফাইন্ডিং। ওই কেউ বলছে না কেন? আরে dense দেখা যাচ্ছে তো? homogeneous, the dense homogeneous opacity involving a part of the right upper lobe, whole right mid lobe and right lower lobe, obscuring right costophrenic and cardiophrenic angle, and there is crescentic upper border in the right apical region, and there is multiple cavitary lesion in the involving the all the lobes of the left lung. না ঠিক আছে, কিছু বলছে, কিন্তু তুমি তো ক্রিসেন্টিক মার্জিন বললা, এই জায়গাটা একটু খেয়াল করো তো, এখানে কিছু আছে? এটা ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে এটা ট্রান্সলুসেন্সি মনে হচ্ছে। এখানে লুসেন্সি আছে, তাই না? এখানে লুসেন্স, কিন্তু এখানে কিন্তু লুসেন্সি আছে।
এইখানে হ্যাঁ এটা দেখলে মনে হবে যে একটা কার্ভিলিনিয়ার মার্জিন আছে, কিন্তু দেখো এই যে রিপটা ফার্স্ট রিপের এখানে কিন্তু আবার লুসেন্সি আছে। হ্যাঁ, Yes. এইখানে লুসেন্সি আছে, এইখানেও লুসেন্সি বোঝা যাচ্ছে, এই মাঝখান দিয়ে লুসেন্সি বোঝা যাচ্ছে। তোমাদের এখানে কেমন দেখতেছে আমি জানি না, কিন্তু আমি এখান থেকে ভালোই বুঝতেছি যে এই জায়গাটা সামান্য লুসেন্সি আছে। লুসেন্সি যদি থাকে তাহলে কিন্তু এটা যে ফাইন্ডিং গুলি বললা এই ফাইন্ডিংটা আসলে হচ্ছে না, তাই না? ইফিউশন আসলে না, সেক্ষেত্রে অন্য কিছু হতে পারে, নিচের দিকে আছে, কিন্তু এইটা একটু লুসেন্সি আছে, আর বাকি ফাইন্ডিং গুলো আছে ঠিক আছে। তাহলে কি হতে পারে? আর বাকি ডায়াগনোসিস কি হতে পারে? রেডিওলজিক্যাল ডায়াগনোসিস একবারে বলো, তারপর আমরা দেখাচ্ছি। এরকম যদি হয় তাহলে ডায়াগনোসিস কি? রাইট সাইডে প্লুরাল ইফিউশন আছে সাথে উইথ মেটাস্টেসিস ইন দ্য লেফট লাং। আর রাইট আপার জোনের জন্য স্যার রাইট সাইডে প্লুরাল ইফিউশন মেটাস্টেসিস, এটা তো আমরা ইফিউশন যদি না বলি, যদি একটা মাস লিকশন বলি, তাহলে এখানে একটা মাস লিকশন আছে, এদিকে একটা মেটাস্টেসিস আছে, তা হতে পারে না? হ্যাঁ হতে পারে স্যার, মানে ম্যালিগন্যান্সি, এটা ম্যালিগন্যান্সি, তাই না? এই একদিকে ম্যালিগন্যান্সি আছে, অপোজিট সাইডে মেটাস্টেসিস হয়ে গেছে। তাহলে ডেন্স হোমোজেনাস ওপাসিটি দেন লেফট লাং, মিড লাং এন্ড পার্ট অফ দ্য জোয়ার জোন, মাল্টিপল থিক ওয়াল ক্যাভিটারি লিশন ইন অল জোনস অফ দ্য লেফট লাং ফিল্ড, ট্রাকিয়াল শিফটিং আছে কিন্তু একটু কিছুটা, তাই না? ট্রাকিয়াল শিফটিং টু রাইট সাইড, দেখো এই যে ট্রাকিয়াল শিফটিং, এই যে কালো জায়গাটা আমি তোমাকে যেটা দেখাচ্ছিলাম সেটা আছে, ঠিক আছে? এইটা যদি হয় তার মানে ট্রাকিয়াল শিফটিং আছে, এইখানে একটু কালো জায়গা আছে, এইখানে তোমার কিছুটা লুসেন্সি আছে, এরকম যদি থাকে তাহলে দিস ইজ এই সাইডে কোলাপস আছে, একটা কনসিডারেশন বা একটা মাস্টিশন আছে। কোলাপস যদি থাকে এইদিকে, তাহলে এইদিকে আবার এরকম লিশন আছে, তাহলে এইটা ডায়াগনোসিস কি হলো? Lung carcinoma with metastasis. তাই না? কার্সিনোমা অফ দ্য রাইট লাং উইথ মেটাস্টেটিক ক্যাভিটারি লিশন ইন দ্য লেফট লাং। ঠিক আছে, তাহলে এরকম একটা স্টেশন কিন্তু আমাদের পরীক্ষার সময় থাকতে পারে, যদিও থাকলে আরো দুই একটা স্টেম থাকবে, কিন্তু আমি তো আজকে এখন বেসিক্যালি তো আমাদের রেডিওলজির উপরই আমরা ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু অন্য যে থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো কিন্তু আমরা যাচ্ছি না, কারণ এগুলো আমরা সবাই জানি, পড়া আছে সবারই, সেজন্য আমরা ওই পার্টটাতে না গিয়ে রেডিওলজিক্যাল পার্টের মধ্যেই আমরা থাকার চেষ্টা করছি। তাহলে এটা ছিল আসলে বেসিক্যালি একটা অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য রাইট লাং। তাহলে আমরা এখন দেখব আরেক প্রকারের হোলস ইন দ্য লাং, দ্যাট ইজ ব্রঙ্কিয়াকটাসিস। ব্রঙ্কিয়াকটাসিস আমরা চেস্ট এক্সরেতে প্রায়ই পাই এবং এটা ফ্রিকোয়েন্টলি কিন্তু আমাদের পরীক্ষার সময় থাকে। হ্যাঁ, থাকলে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দিয়ে তারপরে একটা চেস্ট এক্সরে থাকে, দিয়ে বলে যে মেনশন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং, বা যে একটা দুইটা তিনটা এরকম মেনশন করা থাকে। এরপরে তোমাদেরকে বাকি কোশ্চেনগুলোতে আমাদের এসসিএ বা অসপিতে হয়। তাহলে ফিচারটা কি থাকে যখন বলবে যে মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং, তাহলে তো রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো যেভাবে থাকে সেটাই আমাদেরকে বলতে হবে। কি থাকে? মাল্টিপল, প্রথম কথা মাল্টিপল, একটা থাকে না কিন্তু, একটা থাকলে তো অ্যাবসেস হয়ে গেল, ক্যাভিটি হয়ে গেল। মাল্টিপল থাকবে, রিং লাইক, ছোট ছোট রিং এর মতো, দেখে এই যে এখানে একটা রিং, এই যে একটা রিং, এই যে রিং, এই যে রিং, ছোট ছোট অনেকগুলো রিং আছে উপর থেকে নিচ পর্যন্ত রাইট লাং ফিল্ডে। হ্যাঁ, ট্রান্সলুসেন্ট শ্যাডো, রিং লাইক মানে ট্রান্সলুসেন্ট মাঝখানে থাকবে, এগুলো হচ্ছে মাল্টিপল থাকে। এক, দুই নাম্বার কি আছে? এই যে যে শ্যাডো হলো এগুলো তো একটা ক্রনিক প্রসেস, তাই না? তো ক্রনিক প্রসেস যদি হয় তাহলে সেই ক্রনিক প্রসেসের ক্ষেত্রে লাংসের হয়তো দেখা যাবে যে শিঙ্কেজ থাকবে, ফাইব্রোটিক ব্যান্ডস থাকবে, অথবা ওইদিকে যেই দিকে লিশন সেই দিকে শিফটিং থাকবে। এই যে কিছু এভিডেন্স থাকে ফাইব্রোসিসের, অথবা ট্রাকিয়াল শিফটিং, অথবা মিডিয়াস্টিনাল শিফটিং, এই শিফটিং গুলো থাকে। কারণ আমরা জানি ব্রঙ্কিওলজিক্টাসিস ইজ এ ক্রনিক প্রসেস। ক্রনিক প্রসেস যেখানে থাকে সেখানে একটা ফাইব্রোসিস থাকে, একটা ক্রনিক ইনফেকশন থাকে। কাজে ইনফেকশন ফাইব্রোসিস যেখানে লম্বা টাইম থাকবে সেখানে একটা ফাইব্রোসিসের চান্স থাকবে, সেখানেই আমাদের এরকম ভলিউম শিঙ্কেজের একটা এভিডেন্স অথবা শিফটিং এর একটা এভিডেন্স আমরা পাবো। তাহলে দেখেন এইদিকেও একটা আছে, এইদিকে মাল্টিপল, তাই না? এই যে আছে, এই যে আছে, এই যে আছে, ছোট ছোট থাকে, তাই না? এইগুলো যদি থাকে, এইদিকে আছে যে ছোট ছোট, আমি আরো দেখাচ্ছি, এগুলো অল আর মাল্টিপল রিং লাইক শ্যাডো ইন বোথ লোয়ার লাং ফিল্ডস। আর এই এক্সরেটা যদি দেখেন
এখানে দেখেন ট্রাকিয়া কেমন শিফটিং হয়ে গেছে, কত দূর চলে গেছে, তাই না? এমন শ্রিঙ্কেজ হয়েছে যে এইদিকের থোরাসিক কেজের প্রায় 50% রিডাকশন হয়ে গেছে ইন কম্পারিজন টু লেফট। এবং এখানে কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশনও আছে কিন্তু, তাই না? এই এক্সেটাতে এই দিকটাকে কম্পেনসেট করার জন্য, যেহেতু এই দিকে লাংসটা ভালো কাজ করছে না, কাজ না করলে তো লাংসের একটা ইয়ে থাকে যে আমি কম্পেনসেশন করার জন্য, সেই কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশনও এই দিকটাতে আছে। এই লাংসটাতেও কিছু কিছু ফাইব্রোটিক ব্যান্ড আছে নিচের দিকে, হ্যাঁ, ইন্টারলোবার বা ইন্টারলোবিউলার সেপ্টাল থিকেনিং আছে। এটা ট্রাকিয়াল শিফটিং, মাল্টিপল র্যাং লাইক শ্যাডো ইন হোল লাং ফিল্ডস ইন দ্য রাইট সাইড, ঠিক আছে? এবং এভিডেন্স অফ মিডিস্টেনাল শিফটিং, ট্রাকি দেখেন হার্ট শ্যাডোটা এই দিকে চলে গেছে, আমাদের এখানে যদি হয় ভার্টিব্রা, এই ভার্টিব্রা থেকেও টেনে নিয়ে চলে গেছে এইদিকে, ঠিক আছে? এটাও একটা না, আজকে আমাকে খুবই জ্বালাচ্ছে। আমি শুনতে পাচ্ছি? জি স্যার। আমাকে আজকে খুবই নেটে ঝামেলা করতেছে। সাইড শেয়ার আবার যাওয়া লাগবে না? জি স্যার। দেখতে পাচ্ছ? স্যার এখনো আসেনি স্যার। আসেনি না? না, আজকে আমি খুবই টেকনিক্যাল প্রবলেম আছে রে। আসছে স্যার। আচ্ছা, তাহলে আমরা ব্রঙ্কিটেসিস এখানে দেখতে পাচ্ছি যে এরপরে দেখবো আমরা পালমোনারি অ্যাসপারজিলোমা, হ্যাঁ, যাকে বলে আমরা মাইসিটোলোমা। এইটার একটা রেডিওলজিক্যাল ফিচার আছে। কি কি থাকে রেডিওলজিক্যাল ফিচার? হোমোজেনাস ওপাসিটি, এই যে একটা হোমোজেনাস ওপাসিটি থাকবে এবং তার উপরে একটা ক্রিসেন্টিক এয়ার হ্যালো থাকে। যেন আমরা জানি যে বাতাসের ধর্ম হচ্ছে উপরের দিকে থাকা, কাজেই এইটার মধ্যে যদি কোনো এয়ার থাকে তাহলে দেখা যায় যে এয়ারটা সাধারণত উপরের দিকে গিয়ে জমা হয়। এইখানেও যদি আমরা দেখি, এখানেও ঠিক উপরের দিকে যে শ্যাডোটা আছে হোমোজেনাস ওপাসিটি, তার উপরের দিকে একটা এয়ার শ্যাডো জমা হয়। তাহলে হোমোজেনাস ওপাসিটি, ওপেক শ্যাডো অর মাস উইথ এ ক্রিসেন্টিক এয়ার শ্যাডো অ্যাবভ দ্য মাস, এটা হচ্ছে যদি থাকে তাহলে আমরা তাকে অ্যাসপারজিলোমা হিসেবে রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করব। এখানেও ঠিক তাই, ওরকম একটা অ্যাসপারজিলোমা আছে। যদি এইটা বোধহয় একটুকু ক্লিন না, এটাকে যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে সিটি স্ক্যানেও ওইরকম ভাবে দেখা যাবে যে উপরের দিকে একটা এয়ার হ্যালো আছে এবং চেস্ট সিটি ইন
করোনাল সেকশন। এটা আরেকটা অ্যাসপারজিলোমা, উপরের দিকে এয়ার শ্যাডো আছে। এটা আরেকটা অ্যাসপারজিলোমা যেখানে উপর দিকে এয়ার শ্যাডো আছে। এটা ডায়াগনোসিস কি? এটা কি ডায়াগনোসিস হতে পারে? এতগুলি এক্সরে যখন দেখলাম, দেখার পরে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অফ দিস, ওই শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আর এটাও অ্যাসপারজিলোমা হতে পারে। অ্যাসপারজিলোমা, তাই না? ঠিক আছে। আর কিছু হতে পারে? আর স্যার পালমোনারি টিউবারকুলোসিস। আর কিছু? ব্রঙ্কিটিসিস। ব্রঙ্কিটিসিস না, ব্রঙ্কিটিসিস তো এটা হতে পারে না, কম হতে পারে আর কি, তাই না? হতে পারে। লোয়ার জোনে ইউজুয়ালি ব্রঙ্কিটিসিস হয়, আপার জোনে না। যে এক্সরে গুলো দেখলাম, এক্সরে গুলো তো মনের মধ্যে গেঁথে রাখতে হবে, কারণ ব্রঙ্কিটিসিস ইউজুয়ালি থাকে মিড জোন, লোয়ার জোন, এগুলো থেকে। হ্যাঁ, ক্যাভিটেটিং ম্যালিগন্যান্সি হতে পারে। হ্যাঁ, ম্যালিগন্যান্সি, লাং অ্যাবসেস, অ্যাসপারজিলোমা, টিউবারকুলোসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তাহলে এরকম একটা এক্সরে যদি আমরা পাই, তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল গুলো বলতে হবে। কোন ক্ষেত্রে এটা হাইড্রেটেড সিস্টও একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে। যদি পেশেন্টের হিস্ট্রি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে হাইড্রেটেড সিস্ট হিসেবে অনেক সময় ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে হয়তো রাখবো। ঠিক আছে, একদম আমরা শেষের দিকে আছি। হানি কম্বিং, যেটা আমরা বলছিলাম যে হানি কম্বিংও থাকতে পারে। এইটা কিন্তু আসলে বেসিক্যালি চেস্ট এক্সরেতে ওইরকম হানি কম্বিংটা পাওয়া যায় না। এটা হচ্ছে সিটি স্ক্যানে আমরা বেশ ভালো বুঝতে পারি, কারণ আমরা হানি কম্বিং বলতে গেলে লাগবে কত, লেস দেন 1 সেন্টিমিটার ডায়ামিটারের রেডিওলজিক্যাল শ্যাডো, এবং চেস্ট এক্সরেতে লেস দেন 1 সেন্টিমিটারের ডায়াগনোসিস করাটা অনেক ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য এটা সিটি স্ক্যান করলে যেই অ্যাপিয়ারেন্সটা হয়, এটাকে বেসিক্যালি হানি কম্বিং বলা হয়। এই যে দেখেন, একদম হানি কম্বের মতো, মানে মৌচাক। হানি কম্বিং মানে মৌচাক, এটা আমরা জানি সবাই। তারপর ওইরকম একটা জিনিস যে দিস ইজ এ সিটি ইমেজিং ডেসক্রিপ্টর রেফারিং টু clustered cystic air space between 3 to 10 millimeter in diameter, but occasionally as large as 2.5 centimeter, that are usually subpleural, peripheral and basal in distribution. এরকম হানি কম্বিং যদি থাকে, তাহলে আমরা ধরে নেই যে দিস ইজ দ্য সিকুয়েলি অফ ILD, তাই না? Is formed by extensive interstitial fibrosis of the lung with residual cystic change. আর যে এরকম হানি কম্বিং যদি থাকে, তাহলে এটা একটা ILD এর প্রোগ্রেসিভ স্টেজ বা অ্যাডভান্স স্টেজ যদি হয়, তাহলে আমরা এটাকে এরকম ভাবে পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো ধরনের বা এত ধরনের হোল মানে গ্যাপ আমরা লাং ফিল্ডে পেতে পারি। সেটা ব্লেব থেকে শুরু করে ব্লেব, বুলা, নিউমেটোসিল, লাং অ্যাবসেস, তারপরে ব্রঙ্কিয়েক্টিসিস এবং হানি কম্বিং। দিজ আর দ্য হোলস ইন দ্য লাংস, চেস্ট অন চেস্ট এক্সরে অর ইন সিটি ফাইন্ডিং। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের পড়াশোনা। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার ইসেন্ট্রিক বোঝাতে কি অ্যাওয়ে ফ্রম হাইলাম বোঝায় স্যার? না না, ওটা হচ্ছে তোমার যে সলিড জিনিসটা থাকবে, সেই সলিড জিনিসটার পেরিফেরালের দিকে যদি থাকে, হ্যাঁ, সেটাকে এক্সেন্ট্রিক, সেন্টার থেকে দূরে আর কি। ওই সলিড লিশন বা যেই কনসলিডেশনই থাকুক না কেন, তার থেকে পেরিফেরির দিকে থাকবে, সেন্টারের দিকে না, এটাকে বলে এক্সেন্ট্রিক। থ্যাংক ইউ স্যার। তো এগুলো আসলে বেসিক্যালি আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিং এর উপর ভিত্তি করে এই সমস্ত কথাবার্তাগুলি বলা। এগুলো ডায়াগনোসিস বেসিক্যালি, যেটা আমি কয়েকবারই বলেছি একই কথা, যে আমরা এগুলো হিস্ট্রি যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এইগুলো ডায়াগনোসিস করা ভেরি ইজি। যদি হিস্ট্রি না দেওয়া থাকে, তাহলে আমাদের যেই পয়েন্টগুলো বলা হলো, এই পয়েন্টের উপর ভিত্তি করে তাদেরকে আমরা একটা স্পেসিফিক ডায়াগনোসিসে ফেলার চেষ্টা করব। এটা হতে পারে একটা লাং অ্যাবসেস, হতে পারে টিউবারকুলোসিস। কিন্তু যদি এরকম স্পেসিফিক ফিচারগুলি আমরা না পাই, তাহলে সাধারণত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে হয়।
যে দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দিস পেশেন্ট। তবে আমাদের পরীক্ষাগুলোতে যেরকমটা সাধারণত থাকে সেটা হচ্ছে যে একটা হিস্ট্রি দেওয়া থাকে, সেই হিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে আমাদের কতগুলো ফাইন্ডিং চাওয়া হয়, যে ফাইন্ডিংগুলো পজিটিভলি থাকে সেই ফাইন্ডিং এর এগেইনস্টে পরবর্তীতে কি কি জিনিস ফার্দার কোশ্চেন হতে পারে। যেমন হতে পারে যে কিভাবে ফার্দার ইনভেস্টিগেশন করবে, কিভাবে হয়তো কনফার্ম করবে ডায়াগনোসিস, এমনও হইতে পারে যে কিভাবে পেশেন্টের ম্যানেজমেন্ট করবে, এটাও চাইতে পারে। তবে সাধারণত এটা ম্যানেজমেন্টটা চাওয়া হয় না, কারণ ম্যানেজমেন্টও তো আমরা রিটেনের জন্য থাকে যে বড় একটা ম্যানেজমেন্ট একটা ডিজিজ ডায়াগনোসিসের। তো আমার মনে হয় আজকে এইটুকু পর্যন্তই। যদি কারো আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করব আর কি। নাকি সামি, আমরা কি তাহলে শেষ করব? জি স্যার, ওকে। আমার মনে হয় আজকে তাহলে এখানেই থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমরা কি ঈদের আগে আর ক্লাস করব না পরে করব আবার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ব্লক এন্ডিং রিলেটেড একটা ক্লাস নিয়েন স্যার ফেজেদের জন্য।